হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই নতুন মাস্টার ক্লাসটাতে। আমরা আজকে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ তাপগতিবিদ্যার সর্বশেষ লেকচারটা নিয়ে আলোচনা করব। সো যা টপিক বাকি ছিল সেগুলো খুব ইজি ইজি টপিক, আমরা 9-10-এ মোটামুটি সবাই পড়ে আসছি এগুলোর মধ্যে থেকেই আর কি। তো চলো একটু দেখে নিই কি কি জিনিসপত্র কভার করতেছি আমরা আজকের লেকচারে। তো আমাদের আজকের লেকচারে আসা হলো গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ, এই একটা টপিক। এটাকে নামটা এরকম করে দিছি কারণ দিন শেষে ওই যে হিট ট্রান্সফার নিয়ে কথাবার্তা হচ্ছে, মিশ্রণ বানানো হবে, মিশ্রণের টেম্পারেচার কত হবে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর বিভিন্ন মানে মিসেলেনিয়াস কিছু প্রশ্ন আছে যেগুলোকে আসলে আমরা ওরকম কোনো টাইপের মধ্যে ফেলতে পারতেছি না আমাদের বইয়ের মধ্যে যে টপিক গুলো আছে এগুলোর অনুযায়ী। সো জাস্ট মিক্সড আপ কিছু অঙ্ক, দ্যাটস ইট। শুরুতে তাইলে একটু দেখে নিই যে আমরা যেটাকে 3 স্টার বলতেছি অর্থাৎ গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। আহ আমরা ক্যালোরিমিতের যে এই থিওরিটা পড়ি, ক্যালোরিমিতি আমরা পড়তাম 9-10-এ। তো এইখানে এই কোশ্চেন গুলো আসছে রিসেন্ট ইয়ার্স গুলাতে, যদি তুমি দেখো বুয়েটে 20-21 সালে আসছে, চমৎকার একটা অঙ্ক আসছে 20-21 সালে অ্যাকচুয়ালি, এবং 16-17তেও এখান থেকে কোশ্চেন আসছে। তুমি যদি বাকি ইউনিভার্সিটি গুলোর দিকে তাকাও, আইইউটি, বুটেক্স, রুয়েট, এদিকে রুয়েট চুয়েটের যদি কোশ্চেন গুলো দেখো, রিসেন্ট ইয়ার্স গুলাতে এই টপিকটা কেন জানি অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। সো ইজি টপিক, সবাই পারেও, তুমি যদি না পারো তাহলে কিন্তু অনেকের থেকে পিছিয়ে যাবে। কারণ অ্যাজ উই হ্যাভ অলওয়েজ সেড যে তোমার পরীক্ষায় অনেক কঠিন জিনিসপত্র পারার থেকে নেসেসারি হইলো অনেক সহজ জিনিসটা পারা। তার কারণ হলো বাকিরা সবাই এটা পারবে, তুমি যদি এটা বাই এনি চান্স মিস করো তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটা পিছিয়ে গেলা। ঠিক আছে, চলো আহ একটু ছোট্ট করে জাস্ট গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ রিলেটেড ছোট ছোট কিছু থিওরি বলতে চাই। থিওরি বলতে কি, আমরা নর্মালি যখন হিট ট্রান্সফারের কথা বলি, লেটস সে আমার এটা একটা অবজেক্ট আছে, লেটস সে এটা হলো অবজেক্ট এ, ঠিক আছে, এন্ড দেন এটা হলো কানেক্টেড আছে আর একটা অবজেক্টের সাথে, দ্যাট ইজ অবজেক্ট বি। কানেক্টেড থাকতে হবে ব্যাপারটা তা না, তাপ তো 3 ধরনের পদ্ধতিতে হলো গিয়ে ট্রান্সফার হতে পারে, পরিবহন, পরিচলন আর বিকিরণ। তো হোয়াট এভার, আমরা আপাতত ধরতেছি এখানে খালি পরিবহনই হইতেছে। এবং আমরা বললাম যে এই এ থেকে বি এর দিকে হিট ট্রান্সফার হইতেছে, এ থেকে বি তে হিট ট্রান্সফার হইতেছে, তার কারণ হলো এর টেম্পারেচার বেশি আমরা ধরে নিচ্ছি। সো লেটস সে কিউ পরিমাণ যদি হিট ট্রান্সফার হয়ে থাকে, তার মানে এ কিউ পরিমাণ হিট হারাইছে আর বি হইলো কিউ পরিমাণ হিট গ্রহণ করছে। সো সোজা বাংলায় যদি কোনো লস না থাকে, কোনো লস বিবেচনা না করলে, বিবেচনা না করলে সিম্পলি বলতে পারবো যে কোনো লস যদি বিবেচনা না করি, তার মানে কিউ এ যতটুকু হারাইছে দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ বি যতটুকু গ্রহণ করছে। সো এই যে এখানে যে হিটটা কিউ অফ এ যেটাকে বলতেছি, এটাকে বলতেছি বর্জিত তাপ, রাইট? আর এই সেম হিটটাই হলো গিয়ে বি গ্রহণ করছে, তাহলে এটাকে বলতেছি আমরা গৃহীত তাপ। তো আমরা মোস্টলি এখান থেকে যা কোশ্চেন আসতে দেখছি, সেই কোশ্চেন গুলা থাকে হলো গিয়ে তোমার কোনো সলিড বা কোনো একটা লিকুইডের জন্য। তো আমরা এনট্রপি পড়ার সময় এই জিনিস নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলছিলাম যে দুই টাইপের সলিড বা লিকুইড নিয়ে যখন কথাবার্তা বলি, লেটস সে সলিড অর কোনো একটা লিকুইড, মোস্টলি এগুলাতে দেখবা পানিকেই ইউজ করা হয়, পানি আর বরফ এই দুইটা নিয়ে প্রচুর কথাবার্তা বলা হয়, সাথে লোহা, তামা, অ্যালুমিনিয়াম এগুলা দেওয়া থাকে। সো এই সলিড বা লিকুইড নিয়ে যখন তুমি কথা বলতেছো, তখন মোস্টলি দুইটা জিনিস ঘটতে পারে। এক, টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হয়, ফেজে কোনো চেঞ্জ আসতেছে না। সো টেম্পারেচার চেঞ্জ হইলে এই কিউ এর জন্য আমরা মোস্টলি এটা ইউজ করি, কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা থিটা। ঠিক আছে, যেখানে এই এসটা আবার কি, এস হলো কিন্তু আপেক্ষিক তাপ, তাই না? আচ্ছা, আর রইল বাকি এরপরে তোমার টেম্পারেচার চেঞ্জ না হয় যদি ফেজ চেঞ্জ হয়। ফেজ চেঞ্জ বলতে আসলে কি বোঝাচ্ছি বলো তো? দশার পরিবর্তন হচ্ছে। ছোটবেলায় দশা পড়ছিলা তোমরা, যে আমাদের পরিচিত যে সলিড, লিকুইড আর গ্যাস বলি, এগুলাই তো এক একটা দশা, তাই না? পদার্থের 3টা অবস্থা থাকতে পারে, একটা হলো গিয়ে কঠিন, আর একটা তরল, আর একটা বায়বীয়। সো কঠিন থেকে যখন তরলে ট্রানজিশন হয় তখন কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তো বেসিক্যালি আমি এটার কথাই বলতে যাচ্ছি, যখন ফেজ চেঞ্জ হচ্ছে তখন আসলে টেম্পারেচার কনস্ট্যান্ট বসে থাকে। সো ওই সময়ে যে পরিমাণ হিট ট্রান্সফার হয় সেটাকে আমরা কিভাবে দেখাই জানি, কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল এফ দেই,
যদি তোমার হইলো গিয়ে ফিউশন ঘটে, যখন গলন ঘটে, গলন। আর কিউ ইকুয়ালস টু এম এল ভি দেই যখন বাষ্পীভবন ঘটে, বাষ্পীভবনের জন্য। সো একটা হলো লেটেন্ট হিট অফ ফিউশন, আর একটাকে আমরা বলতেছি হইলো লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। সো এই টার্মস গুলো একটু মনে রাখতে পারলে ভালো। একটাতে যেহেতু বড় হাতের এল দিছি, ওইটা তো বড় হাতেরই দিই, এই আর কি। সো এই কয়েকটা ছোট ছোট জিনিস যদি তুমি মনে রেখে দিতে পারো, তাহলে অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো ছোট্ট ছোট্ট করে একটু আগাইতে থাকি সামনের দিকে। আর প্রথম যে প্রশ্নটা আছে, খুব মজার একটা কোশ্চেন। দেখো বলতেছে, আইস which has a temperature of 0 degree Celsius is added to 500 gram of water that has a temperature of 100 degree Celsius. তাহলে দুইটা নিউমেরিক্যাল ডাটা দেওয়া আছে। আইস ইজ continually added, continuously হবে অ্যাকচুয়ালি, যে সমস্যা নেই, added to the system until it has all melted and no more ice will melt. এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আইস পুরাটা মেল্ট করে গেছে এবং নো মোর আইস উইল মেল্ট। এই জায়গাটাতে আমরা একটু এমফাসাইজ করব, কেন পরে বলতেছি। হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার ইন দ্য সিস্টেম? তুমি একটু চিন্তা করো, এতক্ষণ ধরে আইস মেল্ট করতেছিল কেন? কারণ ওয়াটার ছিল 100 ডিগ্রি সেলসিয়াসে, আইস ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে। আইস ওয়াটারের থেকে হিট এক্সট্রাক্ট করতেছিল, অর্থাৎ পানি যেটা ছিল, পানিটা তাপ বর্জন করতেছিল, আর যে বরফটা ছিল সে তাপ গ্রহণ করে আস্তে আস্তে গলতেছিল। বাট একটা মোমেন্টে এসে বলতেছে যে সব আইস গলে গেছে এবং আর কোনো আইস অ্যাড করলে সেটা গলবে না। গলবে না কেন? কারণ সে হিট পাইতেছে না। হিট না পাওয়ার কন্ডিশন কি? হিট ততক্ষণ পর্যন্তই ট্রান্সফার হয় যখন দুইটা বডির মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে। সো এই যে নো মোর আইস উইল মেল্ট কথাটা বলছে, এর মানে হইল গিয়ে টেম্পারেচার ডিফারেন্স অফ ওয়াটার এন্ড আইস ইজ ইকুয়াল টু 0। তাহলে আইস আর ওয়াটারের টেম্পারেচার সমান হয়ে গেছে, তাই না? তো এখন আমরা যেটা বলতেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস আমার আইস ছিল, পানি আস্তে আস্তে বরফ গলাইতে 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 জিরোতে চলে আসছে, তাই জন্য আর আইস বলবে না এখন যদি অ্যাড করি। সো অবশ্যই অবশ্যই মিশ্রণের যে পানিটা আছে, পানির টেম্পারেচার কত হয়ে গেছে বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাই না? আমাদের আইস যেটা আছে আইসের সাথে সেম টেম্পারেচারে। ওকে, বোঝা গেল এটা। চলো পরেরটা যে 100 কেজি তামার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর ভর কত বাড়বে? আর একটা মজার কোশ্চেন। রিজন কি? 100 কেজি তামার তাপমাত্রা বাড়াইলে কতটুকু এনার্জি, হিট এনার্জি লাগে, বা এই যে তাপমাত্রা বাড়াইতেছো মানে কি? এই যে তাপমাত্রা বাড়াচ্ছ তার মানে সে আসলে হিট অ্যাবজর্ব করবে, প্রথম কথা, তাপ শক্তি গ্রহণ করবে, সোজা হিসাবে শক্তি অ্যাবজর্ব করবে। সো এই জিনিসটাকেই তারা আবার আইনস্টাইনের ভর শক্তি সমীকরণের সাথে রিলেট করার চেষ্টা করছে, ঠিক আছে? সো এটার সাথে একটু রিলেট করার চেষ্টা করছে। তো আমরা ওইভাবেই অঙ্কটা অ্যাপ্রোচ করবো, যদিও জিনিসটা আসলে এরকম করে কাজ করে না। যাই হোক, সমস্যা নেই। আমরা বলতেছি যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। এম এর ভ্যালু কত বলতেছে? 100 কেজি। তোমাকে একটা অঙ্কের স্বার্থে অঙ্ক দিছে আর কি। এম হইলো এটা, এস এর ভ্যালু তাইলে দেওয়া আছে 0.389 কিলোজুল পার কেজি পার কেলভিন। তাহলে একটু চিন্তা করো, 0.389 কিলোজুলকে 1000 দিয়ে গুণ করে দাও, 389 হবে। 389, আর সাথে ডেল্টা থিটা, একটু চিন্তা করে দেখো, ডেল্টা থিটা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, সো কেলভিনে চিন্তা করলেও ডেল্টা কিন্তু 100ই হবে, তাই না? 100ই বাড়াইছো। আচ্ছা, তাহলে এখান থেকে কত আসে দেখো। আর এটা সমান, তাইলে আমরা বলতে চাচ্ছি যে এটা তার কিছু ভর যদি বাড়ায় দেয়, দ্যাট উইল বি ইকুয়াল টু এমসি স্কোয়ার। সো এখান থেকে এটা পেয়ে যাচ্ছি কত? 100, 389, সো 3.89 ইন্টু, এখানে হবে দুইটাই 10⁴, এখানে দুই ঘরে 10⁶। তাহলে দিন শেষে তুমি যদি বাইর করতে চাও যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল এম, দ্যাট উইল বি, আমরা ছোট্ট করে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি, 3.89 ইন্টু 10⁶, আর নিচে হবে 9 ইন্টু 10⁻16।
তাহলে 4.32 10 ইনভার্স 11 চলে আসবে। 4.32 ইন্টু 10 ইনভার্স 11 কেজি, এটা চলে আসতেছে। তাহলে কত আসতেছে দেখো তো, 4.32 10 ইনভার্স 11 সব থেকে কাছাকাছি কোনটা আছে, এই যেটা 4.33 10 ইনভার্স 11 কেজি। সো দ্যাট ইজ ইওর অ্যান্সার। যেরকম বলতেছিলাম একটু উইয়ার্ড টাইপের অঙ্ক, বাট বোঝা যায় ইজিলি। পরেরটা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? তাইলে প্রথমে তুমি চিন্তা করো, এখানে দুইটা স্টেপ আছে, আমরা এই স্টেপগুলা পড়ে আসছি অলরেডি। 0 ডিগ্রি সেলসিয়াসের আইস আছে, সেখান থেকে আমরা বলতেছি 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার বানাবো, এন্ড দেন বলতেছি 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার থেকে এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার বানাবো। দ্যাটস ইট। তাহলে দুই স্টেজে হিট গ্রহণটা হইতেছে, তাই না? সো আমি একবারে যদি লিখে ফেলি, কিউ সমান প্রথমে আসবে এমএলএফ, 1 কেজি বরফ ছিল, তাই না? তাহলে 1 ইন্টু এলএফ এর ভ্যালুটা দেখো একটু, এই যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মান হইলো 3.36 10 টু দি পাওয়ার 5। এটা মুখস্থ রাখতেও হইতে পারে মাঝে মধ্যে, মুখস্থ রেখে দিলে ভালো। সাথে টেম্পারেচার বাড়তেছে, তাহলে এম হইলো 1 কেজি, এস হইলো 4200 দেওয়া আছে, ডেল্টা থিটা কত বলতো, 100 না? কারণ 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতেছো। তাহলে দেখো কত আসে, এখান থেকে হিসাব করে নিই, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 4200 ইন্টু 10 স্কোয়ার, 7.56 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 7.56 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। ওকে, কোথায় আছে? 7.56 ইন্টু 10 টু দি পাওয়ার 5, যেহেতু এইখানের কোনোটার সাথেই মিলতেছে না, দ্যাট মিনস আনসার হবে হলো গিয়ে তোমার নান। ঠিক আছে, বাকিগুলার আনসার সবকটাই 10 টু দি পাওয়ার 4 এ আনসার। এমনিই তো বোঝা যাচ্ছে যে 10 টু দি পাওয়ার 4 এর থেকে বেশি হবে, কারণ একটা যোগফলের একটা রাশিতে হইলো 10 টু দি পাওয়ার 5 আছে। সো স্বাভাবিক ব্যাপার। পরেরটা, 0.5 কেজি ভরের ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন? তাহলে তুমি চিন্তা করো, বরফ আছে 0 ডিগ্রিতে, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে চাও, তাহলে তুমি চিন্তা করো কি কি হবে। বরফকে প্রথমে এমএলএফ করবা, তারপর এমএস ডেল্টা থিটা দিবা, তারপর এম এলভি করবা। তাহলে একটু হিসাব করো, এম গুলা তো সব কমন চলে আসতেছে, 0.5 কেজি দেওয়াই আছে, এই যে 0.5 কেজি দেওয়া আছে তোমাকে। তাহলে তুমি আস্তে আস্তে এলএফ থেকে আগাও। এলএফ এর ভ্যালু হলো 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আচ্ছা এটা আসবে 4200। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে যেতে হবে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে, রাইট? সো 100 দিলাম, তার সাথে যোগ হয়ে যাবে এলভি। এলভি এর ভ্যালু হলো 2.268 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এই এত জুল হয়ে যাবে হলো তোমার আনসার। চলো একটু ক্যালকুলেটরে বসাই দিই, দেখি কত আসে। তাহলে 0.5 ইন্টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 4200 ইন্টু 100 প্লাস 2.268 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো আনসার চলে আসতেছে হলো 1.512 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, সো 1.512 এটা দিয়ে যদি চিন্তা করি 10 টু দি পাওয়ার 6 এ আনসার লাগবে আমাদের। তো দেখো এটার আনসারে 1.5 আছে, কিন্তু পাওয়ার হলো 10 টু দি পাওয়ার 5, বাট এটা 15.2 দিছে। এটাকে যদি এভাবে লিখি 1.512 আসে, সাথে কিন্তু 10 টু দি পাওয়ার 6 চলে আসে, রাইট? সো কারেক্ট আনসার কিন্তু বি নাম্বারটা। ক্লিয়ার? কারেক্ট আনসার হবে আমাদের বি নাম্বারটা, বাকিগুলোর আনসার মিলতেছে না। 1.151 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল, 10 টু দি পাওয়ার 5 এ তো আনসার না, চিন্তা করেও লাভ নেই, বি নাম্বারটা কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, পরেরটা, 6 ইন্টু 10 স্কোয়ার গ্রাম স্যাম্পল অফ ওয়াটার। আচ্ছা, ভালো কথা বলছে, 6 ইন্টু 10 স্কোয়ার, এটা একটু ভালো করে বুঝাই। 600 গ্রাম বলছে, আর এত ওয়াটার কি করছে, at 90 ডিগ্রি সেলসিয়াস is mixed with 4 into 10 স্কয়ার, তার মানে 400 গ্রাম। 400 গ্রাম
অফ ওয়াটার এট কত ডিগ্রি সেলসিয়াস? 22 ডিগ্রি সেলসিয়াস। তাইলে এটা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো 22 ডিগ্রি সেলসিয়াস। ভালো কথা। এরপর অ্যাজিউম নো হিট লস এট দ্য সারাউন্ডিংস, তার মানে চারপাশে কোনো হিট লস হয় না। হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার অফ দিস মিক্সচার? সো স্বাভাবিক ব্যাপার, এটারটা কমবে আর এটারটা বাড়বে কিছু একটা, তাই না? সো এটা গ্রহণ করতেছে আর এটা হলো বর্জন করতেছে। তাহলে তুমি চিন্তা করো, তোমার এটা তো ম্যাচ দেওয়া আছে 600 গ্রাম, তার মানে এম এস এর ভ্যালু তো 4200, এটা না লিখলেও হইতো। আর ডেল্টা থিটা একটু চিন্তা করো, ফাইনাল টেম্পারেচার যদি সাম থিটা হয় কিছু একটা, আই ডোন্ট নো, যে কোনো একটা থিটা, এটারটা 90 থেকে কমতেছে, সো ডেল্টা থিটা কত হবে বলো তো? 90 বড়, কমে যাচ্ছে, তাই জন্য পরে থিটা। ধরো তোমাকে যদি বলি 90 থেকে নেমে 80 হয়েছে, তাহলে কমছে কত বাইর করবা কেমনে? 90 মাইনাস 80 করে 10 করবা। সো সিমিলারলি এটাও কমে থিটা হয়েছে, সো কমছে কতটুকু? 90 মাইনাস থিটা। আচ্ছা, ইজ ইকুয়াল টু, ওইটা ছিল 400 গ্রাম ইন্টু 4200, আর এটা বাড়ছে 22 থেকে থিটা পর্যন্ত, সো থিটা হবে বড়টা, 22 হবে ছোটটা। এটা একটু ক্যালকুলেট করলেই এখান থেকে 4200 কাটা চলে যাবে, খালি থিটার ভ্যালুটা ইজিলি বের হয়ে যাবে। তাহলে 0.6 ইন্টু তোমার 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু থিটা মাইনাস 22। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলি, তাইলে এই যে থিটা, এটার ভ্যালু চলে আসবে 62.8 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, তাহলে 62.8 ডিগ্রি সেলসিয়াস, এই যে একেবারে সুন্দর করে দেওয়া আছে এখানে বি নাম্বারে, দ্যাট ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, পরের অঙ্ক। লিকুইড হিলিয়াম হ্যাজ আ ভেরি লো বয়লিং পয়েন্ট 4.2 কেলভিন। বুঝতে পারতেছো কত কম? 4.2 কেলভিন, 0 কেলভিন আমরা বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, as well as low latent heat of এত। তাইলে সরি, latent heat of vaporization equal to এত। এটা হলো তাইলে তার latent heat of vaporization, LV। বলতেছে what is the boiling time for 2 kg of liquid helium by 100 watt heater? তাহলে দেখো এই যে জিনিসটা দিছে, এটার কিন্তু কোনো কাজই আসতেছে না। দিস ইজ এন এক্সট্রা ডাটা, কারণ আমি হিটার দিয়ে কি পরিমাণ হিট সাপ্লাই করতেছি, দ্যাট ইজ ইকুয়াল টু পিটি, রাইট? পাওয়ার আছে আর টাইম। এই হিটটা সে নিয়ে তার ফেজ চেঞ্জ করবে, রাইট? বলতেছে হোয়াট ইজ দ্য বয়েলিং টাইম ফর 2 কেজি অফ লিকুইড হিলিয়াম বাই 100 ওয়াট হিটার। তাহলে বয়েল করতেছো 2 কেজি কে, বয়েল হইতে কতক্ষণ সময় লাগবে? সো দ্যাট উইল বি ইকুয়াল টু এমএলএফ, আই মিন এমএলভি হবে এখানে। তাহলে বয়েলিং টাইম যেটা, দ্যাট উইল বি এম কত? 2 কেজি, আর তার এলভি দেওয়া আছে 2.09 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, আর এটা কত? 100 ওয়াট হিটার। সো 100 দিয়ে ডিভাইড করে দিলে বুঝতে পারতেছো, জাস্ট 2 ইন্টু 2.09, তার সাথে 10 স্কোয়ার থাকবে। সো 2 ইন্টু 2.09 ইন্টু 100 করলে কত হয়? 418। সো দ্যাট ইজ বেসিক্যালি 418 সেকেন্ড। তাহলে 418 সেকেন্ডে কত মিনিট হয়? সিম্পলি এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করে দিলে 6.97 সেকেন্ড আসছে। 6.97 সেকেন্ড, সরি সেকেন্ড না, মিনিট। 6.97 মিনিট চলে আসতেছে আনসার। সো এই যে এ নাম্বারটা, এটা হবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এটা পারা গেল। পরের অঙ্কটা একটু দেখবো এখন। এটাতে কি বলতেছে? একটি গ্লাস হতে 250 ml পানি 1.25 লিটার পানি ভর্তি একটি গ্লাসে ঢালা হলো। গ্লাস ও পাত্রের পানির তাপমাত্রা যথাক্রমে 80 ডিগ্রি সেলসিয়াস আর বলতেছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাদের মেশানোর পরে পানির তাপমাত্রা কত হবে? এক্স্যাক্টলি সিমিলার একটা অঙ্ক করে আসছি। তাইলে টেম্পারেচার কার বেশি ছিল? গ্লাসের পানির তাপমাত্রা বেশি ছিল, তাহলে গ্লাসের পানিটা হিট হারাবে। তাহলে তুমি চিন্তা করো 250 ml যেটা আছে 0.25 লিটার করে দিলাম এটাকে। এসটা আর এখন হিসাব করবো না, জানোই তো 4200 তো কাটাই যাবে, তাই না? সেটা হিসাব করলাম না। এম ইন্টু এস দিলাম না, সাথে ডেল্টা থিটা 80 থেকে তাইলে কোনো একটা থিটাতে নামছে,
ইজ ইকুয়াল টু 1.25 লিটার যে পানিটা ছিল সে ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে। 1.25 লিটার ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে, তাইলে এটা হয়ে যাবে থিটা মাইনাস 20 ডিগ্রি। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করে ফেললেই হবে যে থিটার ভ্যালুটা কত। চলো আমরা একটু ক্যালকুলেট করে ফেলি কত আসে। 0.25 ইন্টু এক্স মাইনাস 80 minus x is equal to 1.25 into x minus 20. So solve দিলে x equals to 30 ডিগ্রি সেলসিয়াস চলে আসতেছে। সুন্দর আনসার, এই যে একেবারে যেখানে অঙ্কটা করছে তার উপরেই আছে বি নাম্বার। সো 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। চলে যাব পরের অঙ্কতে। সিমিলার অঙ্ক, when 5 liter water is heated by a 500 watt immersion electric water heater for 7 minutes, the temperature of the water is raised from 30 degree to 40 degree. What is the mechanical equivalence of heat? So mechanical equivalence of heat কখন আসে? যখন আমরা আসলে ইলেকট্রিক্যাল এনার্জিকে, এদিকে ধরো ইলেকট্রিক্যাল এনার্জি আছে আর ইকুয়াল টু লিখতে চাই হইল গিয়ে তোমার হিট এনার্জি, ঠিক আছে? এই কথা ধরো লিখতে চাচ্ছি, বাট গ্যাঞ্জামটা কই লাগে যে ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা হিসাব নিকাশ করি হইল গিয়ে জুল ইউনিটে, আর হিট এনার্জি হিসাব করা হয় ক্যালোরি ইউনিটে। তাহলে এই যে দুইটা জিনিসকে যদি ব্যালেন্স করতে চাও, দুইটা পাশকে, ইউনিট যেহেতু আলাদা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে, এখানে একটা মেকানিক্যাল ইকুইভ্যালেন্স লাগে। সো এই যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্স, ইহাকেই বলতেছি হইল গিয়ে তোমার যে, সো তাকে বলতেছি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এই জিনিসের মান মুখস্থ রেখে দিলেই চলে। বেসিক্যালি ব্যাপারটা আসলে কি করতেছে, এই পাশটা ক্যালোরিতে আছে, ক্যালোরিকে জুলে শিফট করবে। সো ক্যালোরিকে যদি আমি জুলে আসলে শিফট করতে চাই, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো কি করতে হয়? খুব সোজা জিনিস, 4.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় ইন্টু 4.2, এবং এককটা কি হবে? জুল পার ক্যালোরি। তাইলে এই যে এ নাম্বারটা, এটাই হবে সঠিক উত্তর। চাইলে পুরোটা অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নাই, এটা মুখে মুখে করাই যায়, ঠিক আছে? এটা মুখে মুখে বলে দেওয়া যায়। সো আমার এত ডাটা ফাটা কিছুই লাগতেছে না, ঠাস করে ফেললা আর কি। আচ্ছা, সো এটা যদি হয়ে যায়, আমি চলে যাব হলো পরেরটাতে। সমান ভরের তিনটি ভিন্ন তরল পদার্থ এ বি সি, এগুলার ভর সমান, বলতেছে এর তাপমাত্রা যথাক্রমে ব্লা 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 ব্লা। সো এ কে যদি বি এর সাথে মিশাও, তাহলে মিশ্রণের তাপমাত্রা হয় 16 ডিগ্রি, বি কে সি এর সাথে মিশাইলে তাপমাত্রা হয় 23 ডিগ্রি, এ কে সি এর সাথে মিশাইলে তাপমাত্রা কত হবে? চমৎকার একটা অঙ্ক, বইটা 2021 সালে আসছিল, ভালো লাগছে আমার খুব। তো প্রথমে এ আর বি এর মিক্সচার নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট এ এন্ড বি। তাহলে এ এন্ড বি নিয়ে যখন কথা বলতেছি, এম তো সেম, এস এ ডেল্টা থিটা কত দেখো তো। এ ছিল কততে, আমি একটু যদি এখানে লিখি, এ ছিল হইলো 12, বি ছিল 19, বি ছিল 19, মিক্সচার কত? মিক্সচার হয়েছে হলো 16। তাহলে চিন্তা করো তো, এ এর টেম্পারেচার কত চেঞ্জ হয়েছে? 4, রাইট? আচ্ছা, তাহলে সিমিলারলি তুমি একটু দেখো বি এরটাতে কি হবে? এম ইন্টু এস বি ইন্টু ডেল্টা থিটা 3। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে চাই, এস এ সমান কি আসে সেটা বাইর করে রাখতে চাই, 3/4 এস বি। এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এম এম কাটা চলে যাচ্ছে, এটা নিয়ে প্যারা নাই। চলে যাব তাহলে পরের পার্টটাতে। পরের পার্টে আমাকে বলতেছে বি আর সি কে মিক্স করলে টেম্পারেচার হয় 23 ডিগ্রি। তাহলে বি ছিল কততে? বি ছিল হইলো তোমার 19-এ, সি ছিল 28-এ, মিক্সচার কততে হয়েছে? মিক্সচার হয়েছে 23-তে। তাইলে এম তো সেম, এস বি, বি এর ডেল্টা থিটা কত হবে একটু চিন্তা করে দেখো তো। 19 থেকে 23-এ গেছে, 4 না? এখানে হবে 4 ইজ ইকুয়াল টু এম ইন্টু এস সি ইন্টু সি এর ডেল্টা থিটা কত? 23 থেকে 28, এখানে হয়ে যাবে 5, রাইট? 5 চেঞ্জ হয়েছে। তাইলে
এই জায়গায় আমি এসসি এর মানটা দেখো লিখতে পারবো কত, 4/5 অফ এসবি, রাইট? 4/5 অফ এসবি। কেন করলাম এটা? কারণ দিন শেষে আমার কিন্তু লাগবে এ কে সি এর সাথে মিশাইলে তার টেম্পারেচার কত হবে। সো লেটস সে ওইটার টেম্পারেচার আমি এখনো জানি না, বাট এবার আমি এ আর সি এর ক্যালকুলেশনে যাব। সো এ এন্ড সি এর ক্যালকুলেশন ঠান্ডা মাথায় চিন্তা করো, এম সেম, সো এম ইন্টু এস এ, এইটুক তো বোঝা যাচ্ছে এ এর টেম্পারেচার 12 ডিগ্রি, সি এর টেম্পারেচার 28 ডিগ্রি, সো এটা বাড়বে আর সি এরটা কমবে, এটা ক্লিয়ার। তাহলে এইটুক যদি বুঝি, এরটা যেহেতু বাড়তেছে, সো দ্যাট উইল বি থিটা -12 ইজ ইকুয়াল টু এম ইন্টু এস সি ইন্টু এটা হয়ে যাবে 28 মাইনাস থিটা। তাহলে এবার একটু চিন্তা করো, এম এম তো কাটাই যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এম এম সুন্দর করে কাটা চলে গেল, তোমার রইল বাকি এস এ আর এস সি। এবার এস এ আর এস সি কে কেমনে কাটতে পারি? এস এ সমান দেখো লিখতে পারতেছি 3/4 এসবি, 3/4 এসবি, সরি, আর সাথে গুণ থাকতেছে থিটা -12 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 4/5 এসবি, 4/5 এসবি। দুইজনই বি এর টার্মসে চলে আসার সুবিধাটা এবার কি ফিল করতে পারতেছো? এখান থাকবে 28 মাইনাস থিটা। তাহলে দিন শেষে আমি এখান থেকে এসবি এসবিও যদি কেটে দেই, ক্যালকুলেটর দিয়ে এখন জাস্ট ক্যালকুলেট করবো যে মিক্সচার টেম্পারেচার তাহলে কত হয়। সো 3/4 ইন্টু চলে আসবে এক্স -12 ইজ ইকুয়াল টু 4/5 ইন্টু 28 মাইনাস এক্স। সেটা যদি হয় এখান থেকে সলভ করে ফেললে আনসার চলে আসবে 20.258। থিটা ইকুয়ালস টু, একবারে যদি লিখি, থিটা ইকুয়ালস টু 20.258 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস ইট, এটাই তোমার আনসার। চমৎকার একটা অঙ্ক, যেটা বলতেছিলাম খুবই ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি অঙ্কটা। সো আই গেস তোমাদেরও বুঝতে আসলে খুব একটা অসুবিধা নাই। একটু জাস্ট মার্ক করে দিই এখানে, এই যে আমরা বি এন্ড সি নিয়ে কথাবার্তা বলছিলাম। ওকে, চলো তাহলে পরের অঙ্কে চলে যাই। পরেরটাতে বলতেছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কেজি জলীয় বাষ্প ঘনীভূত হয় -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিণত করতে কত তাপ বর্জন করতে হবে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র দাও। তাহলে জলীয় বাষ্প আছে, আমরা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি নিয়ে যাই বরফ হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাইলে সোজা সাপটা হিসাব করতে থাকি যে কিউ ইকুয়ালস টু, প্রথমে এমএলভি কতটুকু জানি 0.02 কেজি, সো এম কে কমন নিয়ে নিলাম, এলভি এর ভ্যালু হইলো গিয়ে তোমার কত দেওয়া আছে 22,68,000, সো 2.268 ইন্টু 10⁶, এটা বর্জন করলো। তারপর এস ডেল্টা থিটা 4200 ইন্টু তোমার ডেল্টা থিটা কত জানি, ডেল্টা থিটা হইলো গিয়ে 100 প্লাস, এরপর বরফে যাবে এটা, রাইট? বরফে যাবে, বরফে গেলে কত হইতেছে, বরফের হইলো 3,36,000, সো 3.36 ইন্টু 10⁵। সাথে আবার দেখো বরফকে আবার -10 ডিগ্রিতে নিয়ে যাচ্ছে, -10 ডিগ্রির বরফ, তাই তো? সো সাথে আবার এস, বরফের এস দেখো যদি মুখস্থ না থাকে, লাস্ট লেকচারে আমাদের লাগছিল, বলছিলাম তখন 2100 হয়, সো 2100 ইন্টু ডেল্টা থিটা কত বলতো 10 ডিগ্রি, রাইট? সো এবার তুমি জাস্ট এখানে যোগ করে দিবা, কাহিনী শেষ। 0.02 ইন্টু 2.268 ইন্টু 10⁶ প্লাস 4200 ইন্টু 100 প্লাস 3.36 ইন্টু 10⁵ প্লাস 2100 ইন্টু 10, সো কত আসতেছে? আনসার চলে আসতেছে 60,900, চলে আসতেছে 60,900 জুল। ঠিক আছে, দ্যাট ইজ ইউর অ্যান্সার। এই তো, যোগটা করে ফেললেই হইলো আর কি। ঠিক আছে, সো এটা হয়ে গেলে আমরা দেখবো এর পরের অঙ্কটাতে আমাদেরকে কি বলছে। 10 গ্রাম ওজনের একটি লোহার পেরেককে কিছুক্ষণ একটা বার্নার শিখায় উত্তপ্ত করেন। ক্লাসিক
ক্যালোরিমিতির অঙ্ক, ঠিক আছে। এখান থেকে মানে আমার মনে আছে আমাদের বইয়ে যে অঙ্ক ছিল ওই আপেক্ষিক তাপ নির্ণয়, আমরা যখন অনেক মোটা ফিজিক্স বইটা পড়তাম 9-10-এ, এটা একটা প্র্যাকটিক্যালি ছিল, তখন কিছু বুঝতাম না কেন জানি। তো ক্লাসিক ক্যালোরিমিতির অঙ্ক, একটা লোহার পেরেককে কিছুক্ষণ একটা বার্নার শিখায় উত্তপ্ত করা হলো। উত্তপ্ত পেরেকটিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম পানিতে ডুবানো হলে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি হয়। পানিতে ডুবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা নির্ণয় করো, ঠিক আছে। এই ছিল অঙ্ক। তো এখানে একটা ব্যাপার আছে, একটু দেখে রাখো। 0.11 কিলো ক্যালোরি দেওয়া আছে, তার মানে আমি এভাবে লিখতে পারি 110 ক্যালোরি পার কেজি, ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তো এখানে একটা গ্যাঞ্জাম আছে, ক্যালোরি যেহেতু দেওয়া আছে এটাকে একটু কষ্ট করে জুলে নিতে হবে। ক্যালোরি থেকে জুলে কেমনে নেও তোমরা জানো, সো আমি জাস্ট হিসাবটা করে ফেলি। তাহলে 10 গ্রামের যে লোহাটা আছে সেটা কিছুটা হিট হারাবে, তাই না? তার থেকে হিটটা বের হয়ে যাবে, আর আমাদের পানি যেটা আছে পানি হলো হিটটা গ্রহণ করবে। তাইলে আমরা সিম্পলি লিখতে পারি 10 গ্রাম যেহেতু আছে আর পানি 100 গ্রাম লেখা আছে, সো গ্রাম গ্রামই থাকুক, কেজিতে নিতে হলে দুইজনকেই তো 1000 দিয়ে দুই পাশে ভাগ দিতে হবে, না দিলেও চলে। 10 গ্রাম ইন্টু এস এর ভ্যালু বলছে কত, লোহার আপেক্ষিক তাপ 4.2 ইন্টু হয়ে যাবে তাইলে 110, ঠিক আছে। 4.2 ইন্টু 110, এটাকে একবারে লিখলাম এম এস ডেল্টা থিটা, তাইলে কত হবে, তার থিটা কিছু একটা ছিল, সেখান থেকে হইছে শেষ পর্যন্ত 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা হয়ে গেছে 20 ডিগ্রি সেলসিয়াস, সো থিটা মাইনাস 20-এ চলে আসছি। আর পানির ক্ষেত্রে চিন্তা করলে 100 গ্রাম, এটা হয় 4200, আর এখানে হবে 10 10 কেন, 20 মাইনাস 10 অ্যাকচুয়ালি, যদি ঠিকঠাক করে লিখি ব্যাপারটা আসলে 20 মাইনাস 10। তাহলে এইটুক যদি বুঝো, এখান থেকে এখন ক্যালকুলেশন করে বের করে ফেলবা যে থিটাটা কত আর কি। আচ্ছা, সো ঠিক আছে, এখানে 20 ডিগ্রিতে গেছে, ঠিক আছে, সবই ঠিক আছে, পারফেক্ট পুরো। 10 ইন্টু 4.2 ইন্টু 110 ইন্টু এটা হয়ে যাবে থিটা, তার আননোন টেম্পারেচার, মাইনাস 20 ডিগ্রিতে নেমে আসছে পুরো জিনিসটা, ইজ ইকুয়াল টু তোমার এদিকে হয়ে যাবে 100 ইন্টু 4200 ইন্টু 10। তাইলে সলভ করে ফেললে এইটার ভ্যালু চলে আসতেছে থিটা ইকুয়ালস টু, এটা বিখ্যাত অঙ্ক, 929.09 বা 929.09 ডিগ্রি সেলসিয়াস। হিউজ টেম্পারেচার, বুঝতেই পারতেছো কত গরম জিনিস ছিল, সেটা হলো 20 ডিগ্রিতে এসে শেষ পর্যন্ত সেটেল করছে আর কি। যাই হোক, হয়ে গেল এই অঙ্কটা। পরেরটা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 15 গ্রাম বরফকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 গ্রাম পানির সাথে মিশাইলে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। প্রথম কথায় আসি আমি, যে এইখানে অঙ্কটাতে প্রথমেই তোমাকে একটা জিনিস চেক দিতে হবে, যে আমার বরফের তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, সো মিশ্রণের টেম্পারেচার এর নিচে নামা সম্ভব না, রাইট? এটাই তো লোয়েস্ট পসিবল টেম্পারেচার আমার সিস্টেমের, তাহলে সিস্টেমটা এর নিচে নামতে পারবে না। দ্যাট মিনস আমার পক্ষে পানি কখনো ঠান্ডা হয়ে হয়ে বরফ হয়ে যাবে এটা করা পসিবল না। এট বেস্ট যেটা পসিবল সেটা হইলো গিয়ে যে পানিটা সব বরফকে গলায় সবাই মিলে 0 ডিগ্রিতে চলে আসছে, বাট এরপরে যে পানির থেকে বরফ হইলো গিয়ে তোমার হিট শোষণ করে করে পানিকেই বরফ করে দিবে, এটা কখনো সম্ভব না। তার কারণ হলো বরফটা ইটসেলফ 0 ডিগ্রিতে আছে, সো ফুল পানি যখন 0 ডিগ্রিতে আসবে, সে বরফ হওয়ার জন্য যে হিট এক্সট্রাক্ট করতে হবে এটা কিন্তু আর সম্ভব হবে না, কারণ বরফ এর থেকে লোয়ার টেম্পারেচারে নাই, এবং লোয়ার টেম্পারেচার না পাইলে বরফ হওয়া তো সম্ভব না, মানে হিট ট্রান্সফারই তো হবে না। তাইলে আমরা এটা বুঝতে পারতেছি লোয়েস্ট পসিবল টেম্পারেচার অফ দ্য মিক্সচার, temperature of the mixture is 0 degree Celsius. এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয় তাহলে এবার আমি চেক করি যে আসলে 0 ডিগ্রিতে যাওয়া সম্ভব কিনা। কিভাবে চেক করব? খুবই সিম্পল জিনিস, যে 0 ডিগ্রিতে নিতে হইলে এই পুরা পানিটাই তো 0 ডিগ্রিতে চলে যাবে, তাইলে সেক্ষেত্রে এটা যদি হয় তাইলে
0 ডিগ্রিতে নামালে নিয়ে আসলে পানির বর্জিত তাপ কত? পানির বর্জিত তাপ is equal to m হলো 60 গ্রাম আছে, সো 60/1000, s হলো 4200 আর ডেল্টা থিটা হবে 60 - 0। ওকে, তাহলে কত আসে একটু দেখো। 60 ইন্টু 4200 ইন্টু আবার 60 ডিভাইডেড বাই 1000, কত আসতেছে? 15120। তাহলে এই এত জুল হিট এট বেস্ট পানি হইল গিয়ে তোমার ছেড়ে দিতে পারবে, ঠিক আছে? এটা সর্বোচ্চ বর্জিত তাপ, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করতে চাইছি, যে বরফটা আছে আমার কাছে, এটা পুরাটা গলাইতে কতটুকু তাপ লাগে? সম্পূর্ণ বরফ গলাতে প্রয়োজনীয় তাপ, সম্পূর্ণ বরফ গলাতে প্রয়োজনীয় তাপ, তাহলে এটা কি হবে? এমএলএফ জাস্ট। এটা কত আসতেছে? এম হইল গিয়ে তোমার 15 গ্রাম বরফ মাত্র, 15/1000, আর এলএফ তো 3.36 10⁵ বসায় দিয়ে একটু দেখি কত আসে। 15 ডিভাইডেড বাই 1000 ইন্টু 3.36 ইন্টু 10⁵ চলে আসছে 5040। এইটা ক্লিয়ার যে সমগ্র বরফ গলাইতে যে পরিমাণ হিট লাগবে সেটা এখানে আছে এবং তার থেকে বেশি আছে। তাইলে এবার কাহিনী কি হবে? তাইলে কাহিনীটা হবে এরকম যে পানি যেহেতু বেশি হিট ছাড়তে পারতেছে, দ্যাট মিন্স প্রথমে বরফটা গলে যাবে, এরপর এক্সট্রা হিট যেটা আছে সেটা দিয়ে দুইজনে মিলে কোনো একটা মাঝামাঝি টেম্পারেচারে সাম্য অবস্থায় আসবে। সো সহজ হিসাবে যদি ধরে নেই যে আমার সাম্য অবস্থার টেম্পারেচারটা থিটা, ইন দ্যাট কেস সাম্য তাপমাত্রা যদি থিটা হয়, থিটা হইলে এবার তুমি চিন্তা করো পানি কতটুকু বর্জন করতেছে সেক্ষেত্রে। সরি, পানি সেক্ষেত্রে কতটুকু বর্জন করতেছে? পানি সেক্ষেত্রে বর্জন করতেছে 60 গ্রাম, যেহেতু বলে দিছে 60 ইন্টু 4200 ইন্টু 60 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এমএলএফ, মানে পুরা বরফ তো গলবে, পুরা বরফ গলবে হলো গিয়ে 5040-এ 5040। আচ্ছা, এখানে তাইলে একটা কাজ করে নেই, এটাকে 60 না রেখে 60/1000 লেখা ভালো। সো এই এত জুল তো যাবেই, তার সাথে বরফ কিছুটা গরমও হবে, মানে বরফ গলে যে পানি হলো সেটা 0 ডিগ্রি থেকে কিছুটা টেম্পারেচার বাড়াবে। সো সেটা কতটুকু? 15 গ্রাম ছিল, 15 গ্রাম 15/1000, এটা আবার পানি হয়ে গেছে 4200। একটু দেখো, এটা অলরেডি পানি বানায় ফেলছি আমি, সো এখানে 2100 আর বসানো যাবে না, ঠিক আছে? সো এটা অলরেডি পানি হয়ে গেছে, সাথে থিটা, সাথে থিটা, তাইলে একটু চিন্তা করে দেখো কোন একটা থিটায় গেছে সে, so that will be থিটা মাইনাস 0 ডিগ্রি, কারণ সে তো বরফ ছিলই 0 ডিগ্রিতে, পানি হয়েছে 0 ডিগ্রি, তারপর হিট গ্রহণ করছে। জাস্ট হিসাব করে নি একটু, 60/1000 ইন্টু এস হইল 4200 হবে 60 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5040 যোগ 15/1000 ইন্টু 4200 ইন্টু এক্স মাইনাস 0। তাইলে মিশ্রণের তাপমাত্রা দাঁড়াচ্ছে সেক্ষেত্রে 32 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস ইউর অ্যান্সার। সুন্দর একটা অঙ্ক। এবং এই যে এতগুলা কথা বললাম এখান থেকে, তাইলে আইডিয়াটা বুঝতে পারতেছো, অনেক কিছু নিজের মাথার ভিতর খেলাইতে হবে, কিন্তু অঙ্কের ক্যালকুলেশন হয়তো তুমি এতটুকু যদি খালি করে দাও দ্যাট উইল ডু, সমস্যা নাই। কিন্তু এই যে এতখানি ব্যাপার, এটা যদি নিজের মাথা দিয়ে বুঝতে না পারো তাইলে কিন্তু অঙ্ক যে আসলে, মানে একটু উল্টাপাল্টা ডাটা দিলেই অঙ্ক দেখবে পানি ঠান্ডা হইতে হইতে বরফও হয়ে যেতে পারে, যদি ঠিকঠাক মতো ডাটা দেওয়া থাকে। সো প্রত্যেকটা পসিবিলিটি চেক করে তারপরে এই অঙ্কগুলো করতে হবে। দেখতে খুব সোজা লাগে, কিন্তু ছোট মরিচের ঝাল বেশি। But a student wants to cool 250 gram of diet 7 up initially at 27 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে 250 গ্রাম 7-Up আছে at 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, by adding ice initially at -18 ডিগ্রি সেলসিয়াস, তাইলে আইস আছে, আইস -18 ডিগ্রি সেলসিয়াসে how much ice should he add so that the final temperature will be 0 degree with all the ice melted? তাহলে আবারও কাহিনী সেম, আইস যদি পুরোটা মেল্ট করে যায় তার মানে 7-Up ঠান্ডা হইতে 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 এসে কততে আসছে, 0-তে আসছে। তো তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো 7-Up কি করছে, 7-Up ছিল হলো 250 গ্রাম, সো 0.25 এত কেজি। এস এর ভ্যালু আমার দেওয়া আছে কি, স্পেসিফিক হিট অফ 7-Up, স্পেসিফিক হিট অফ 7-Up ইজ ইকুয়াল টু এত 4186, ঠিক আছে, 4186 এটা দেওয়া আছে ms ডেল্টা থিটা। তাইলে সে ছিল কততে, 27-এ, নেমে আসবে 0-তে, সো 27 - 0 ইজ ইকুয়াল টু, এবার আইসের কথা চিন্তা করো, সে প্রথমে ছিল -18 ডিগ্রি সেলসিয়াসে, সে প্রথমে আসবে হইলো গিয়ে তোমার যতটুকুই আইস হোক না কেন, সে প্রথমে আসবে 0 ডিগ্রিতে, সো এলএফ প্রথমে আইসের এলএফ কত, 3.34 10 টু দি পাওয়ার লেটেন্ট হিট অফ আইস, যেটা এখানে এককটা একটু ভুল হয়েছে, একটু মাথায় রেখো, এটা জুল না, ঠিক এই জিনিসটা থাকবে না, দিস ইজ নট রিকোয়ার্ড, জাস্ট জুল পার কেজি। লেটেন্ট হিট অফ আইস 3.34 10 টু দি পাওয়ার 5, সো যেটা দেওয়া আছে ওইটাই দিব, 3.34 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, সাথে একটু চিন্তা করে দেখো, এই আইস গলছে আবার -18 ডিগ্রি সেলসিয়াস থেকে সে 0-তে গেছিল না, সো আমি যদি সিরিয়ালি যাই, আসলে আমার করা উচিত এটা, সে প্রথমে -18 থেকে 0-তে গেছে, 2000 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে 2000 ইন্টু 18 প্লাস হবে এই 3.34 10 টু দি পাওয়ার 5। তাইলে এখান থেকে ফাইনালি তুমি এখন এম এর ভ্যালুটা বাইর করে ফেলতে পারো, যে কতটুকু আইস অ্যাকচুয়ালি সে অ্যাড করছিল, ভাগ দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। 0.25 ইন্টু 4186 ইন্টু 27 ডিভাইডেড বাই তোমার হয়ে যাবে 2000 ইন্টু 18 প্লাস 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাইলে আনসার চলে আসতেছে হইলো গিয়ে এতটুকু তোমার 0.25, ইয়েপ ঠিক আছে, 0.076 0.07633 না 4 আর কি, এত কেজি, দ্যাট মিনস 76.4 গ্রাম অফ আইস, ঠিক আছে, দ্যাট ইজ ইউর অ্যান্সার। এটা এখান থেকে হয়ে গেল, তাইলে ইজি প্রবলেম ছিল, কঠিন তো না। পরটা, ওয়াটার হ্যাজ দ্য স্পেসিফিক হিট অফ এত, সো এই যে এটাকে আবার একটু মানুষ বানাই নিতে হবে, কারণ কি কিলো জুল দেওয়া আছে, তাইলে 4186 দিয়ে দিব, ঠিক আছে, এত জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। A boiling point of 100 degree Celsius and the heat of vaporization of এই যে 2260 কিলোজুল পার কেজি। তাহলে এটাও একটু মাথায় রাখতে হবে, এটা কি দিব, 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 3 এখানে 3 6 এত জুল পার কেজি। A sealed beaker contains 100 gram of water that is initially at 20 degrees Celsius. How much heat is required to bring the water to its boiling point? So প্রথম কথা হলো, এটা জাস্ট তোমাকে বলছে বয়লিং পয়েন্টে নিয়ে আসবে, বয়েল করতে বলে নাই, বলছে শুধুমাত্র এটাকে বয়লিং পয়েন্টে নিয়ে আসো। তাহলে তোমার হিট কতটুকু লাগবে, জাস্ট এমএস ডেল্টা থিটাটা, নট টু বয়েল, জাস্ট ব্রিং টু দ্য বয়লিং পয়েন্ট, ঠিক আছে। দেখো তোমাকে ডাটা সব দিয়ে দিছে, সো ডোন্ট বি ফুলড। এম কত, এম তাইলে বলা আছে এই যে 100 গ্রাম অফ ওয়াটার, তাহলে 0.1 কেজি, এস হইলো 4200, তো বসায় দিই, এখানে যা দেওয়া আছে এটাই দিই, 4186, আর ডেল্টা থিটা তাইলে কত হবে, দেখো 20 ডিগ্রিতে ছিল, 100 ডিগ্রিতে যাবে, দ্যাট ইজ 80 হবে, তাইলে এটা হবে 80, যদি বসায় দিই কত আসতেছে, তাইলে
0.1 into 4186 into 80, 33488, 33488, এত জুল অফ হিট লাগবে যদি আমি কন্টেইনারের যে ওয়াটার আছে সেটাকে বয়লিং পয়েন্টে নিয়ে যেতে চাই। জাস্ট এতটুকুই তোমার কাছে জানতে চাইছে, মোর দেন এনাফ। ঠিক আছে, আচ্ছা। তো এখন কিছু যে বললাম টুকটাক অঙ্ক যেগুলা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে কাজের পরিমাণ কি হবে? কেমনে জানবো ভাই? কতটুকু কাজ করতে হবে সেটা প্রসেস ডিপেন্ডেন্ট। তোমাদের মনে আছে কিনা আমরা এরকম পড়ছিলাম, W is equal to integral of PdV। সো ইহা একখানা পাথ ডিপেন্ডেন্ট বা প্রসেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন। বলতেছি এটা একটা প্রসেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন। প্রসেস ডিপেন্ডেন্ট হওয়ার সমস্যা কই? প্রসেস না জানা থাকলে আমি কেমনে বলবো কোথাও বলছে কি প্রসেসে করছে? সো এটার রং কোশ্চেন। রং কোশ্চেন না বলে ফল্টি কোশ্চেন বলা উচিত। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে এরর আছে। পরটা, স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা স্প্রিং এর সংকোচন প্রসারণ হলে সেটা কি ধরনের প্রক্রিয়া? খুবই সিম্পল জিনিস, চিন্তা করো। স্প্রিং কে সংকোচন প্রসারণ যদি করতে থাকো, যে পরিমাণ কাজ সংকোচন করতে করছো প্রসারণ করে আবার যদি এখানে করে নিয়ে আসো, ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ ওয়ার্ক হবে এবং আলটিমেটলি তাহলে টোটাল কাজের মান হবে 0। দ্যাট মিনস ইহা একখানা প্রত্যগামী প্রক্রিয়া। ঠিক আছে, রিভার্সিবল প্রসেস। তার রিজন হইল গিয়ে এই যে বললাম, যা কাজ করতেছো যদি উল্টা কাজ উল্টা পথে করো, টোটাল কাজের পরিমাণ 0। সংরক্ষণশীল বল দিয়ে কাজটা হইতেছে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। আর এটা একটা ছোটবেলার অঙ্ক। ফ্রান্সের আইফেল টাওয়ারের 0 ডিগ্রি ফারেনহাইটে উচ্চতা 336 মিটার, গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট। গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হয়? টাওয়ারটি লোহার তৈরি ও লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু এত পার ডিগ্রি সেলসিয়াস। গ্যাঞ্জামটা খালি একটাই লাগানো, ফারেনহাইট সেলসিয়াস। তোমাদের তো এইটুকু বুঝতেই পারতেছো যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কতটুকু। টেম্পারেচার চেঞ্জ যেটা ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু আমার হবে তাইলে 0 ডিগ্রি আর এখানে হলো 100 ডিগ্রি, রাইট? সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট আর সর্বোচ্চ তাপমাত্রা হলো গিয়ে 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ডেল্টা থিটা হলো 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ডেল্টা থিটা যদি জানা থাকে, তোমরা তো এটা মনে হয় পড়ছো যে ডেল্টা সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল্টা এফ বাই 9, রাইট? এটা দিয়ে তো করা যায় টেম্পারেচার চেঞ্জের জন্য। মানে যদি কেউ না জেনে থাকো, ছোট্ট করে এটা এখানে দেখে নিতে পারো যে আমি আসলে ডেল্টা এফ যখন কোনো কিছুকে বলতেছি, দ্যাট ইজ বেসিক্যালি F2 মাইনাস F1, এবং এফ এর ভ্যালু গুলোকে তুমি চাইলে কিন্তু এভাবে লিখতে পারো, এফ ইজ ইকুয়াল টু, বা আমি এত কষ্টই বা কেন করব, সি দিয়ে দেখাই। সি দিয়ে দেখানো আসলে সহজ। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকম যে ডেল্টা সি is equal to C2 minus C1. তাহলে আমি জাস্ট এটা লিখি, ডেল্টা সি বাই 5 is equal to C2 by 5 minus C1 by 5. তো তুমি এখন চিন্তা করো, এটা থাকতেছে ডেল্টা সি বাই 5, দুইটা টেম্পারেচার, পার্টিকুলার টেম্পারেচারের মধ্যে পার্থক্যটা নিয়ে কথা বলতেছি। এটাকে তাহলে দেখো C2 by 5 সমান কি লেখা যাবে? F2 minus 32 divided by 9 মাইনাস এটা হবে F1 minus 32 divided by 9। তাহলে দিন শেষে তোমার কাছে কি থাকতেছে? ডেল্টা সি বাই 5 ইজ ইকুয়াল টু F2 minus F1 divided by 9, কারণ মাইনাস 32 প্লাস 32 কাটা চলে যাবে। তাহলে যা পাচ্ছ সেটা হলো এরকম, ডেল্টা সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল্টা এফ বাই 9। মানে যতটা পারলাম দেখাই দিলাম, আমি জাস্ট এটাই ইউজ করতেছি। তাহলে ডেল্টা সি এর ভ্যালু কত হবে? ডেল্টা এফ এর ভ্যালু হলো গিয়ে তোমার 100 ডিগ্রি ফারেনহাইট, 5 বাই 9 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। ডান। এবার তোমরা ছোটবেলায় পড়ছিলা কিনা যে দৈর্ঘ্য বৃদ্ধি যতটুকু হয়, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ডেল্টা এল ইজ ইকুয়াল টু এল নট আলফা ডেল্টা থিটা। মনে আছে নিশ্চয়ই? দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হয় এল নট আলফা ডেল্টা থিটার সমান, যেখানে আলফাটাকে আমরা আবার বলতাম কি ছোটবেলায়, অনেকটা রোধের মতো কিন্তু ইকুয়েশন। সো দ্যাট ইজ বেসিক্যালি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সো এটা যদি জানা থাকে, এবার এখান থেকে দেখো
আমি বাকিটুকু ক্যালকুলেশন তো করেই ফেলতে পারি। কত হয় বলতো? উচ্চতা 336 মিটার, 0°F গ্রীষ্মকালে, তাইলে 100°তে যায়, 336-এ আছে, আলফার ভ্যালু দিয়ে দিছে। আলফার ভ্যালু 12 × 10⁻⁶, 12 × 10⁻⁶ ইন্টু ডেল্টা থিটা কত হচ্ছে 100, সরি 100 না তো, ডেল্টা থিটা হলো 5/9 অফ 100, 5/9 × 100 চেক করে নেই চলো একটু। 336 ইন্টু 12 × 10⁻⁶ ইন্টু তোমার 5/9 × 100, তাহলে কত আসতেছে এটা? 0.224 মিটার, 0.224 মিটার। কাহিনী শেষ, আর কোনো গ্যাঞ্জাম নেই। ঠিক আছে, সো দ্যাটস ইউর অ্যান্সার, একেবারে ইজি জিনিস। এবং আশা করি এটা 9-10-এ যে পড়ছিলা ওইখান থেকে ভালোভাবেই তোমরা ইজিলি রিকল করে ফেলতে পারার কথা। তাহলে এটা হয়ে গেলে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার আলটিমেটলি ইজ কামিং টু এন এন্ড। ঠিক আছে, সো আশা করি যা যা জিনিসপত্র পড়াইছি আমি চেষ্টা করছি এই চ্যাপ্টারটাকে অনেকটা ভেতরের থিওরি থেকে পড়ানোর জন্য। কেউ যদি আসলে চ্যাপ্টারের সব কয়টা লেকচার দেখে থাকো খুব ভালো করে, তাইলে আমার মনে হয় না এই চ্যাপ্টার থিওরিগত কোনো জায়গায় তোমার কোনো ঘাপলা থাকার কথা। একটু ভালোভাবে পড়ো, তাইলে ভাইয়া তোমাদেরকে যা যা জিনিসপত্র এখানে পড়াইলাম সেই জিনিসটা একটু হলেও সার্থক হয়েছে বলে মনে হবে আর কি। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্রিপারেশন নিতে থাকো। দেখা হবে পরের লেকচারে আবার, ততক্ষণের জন্য টাটা।